জুলাই হইছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না? আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন। শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদ সমাবেশের জোয়ার আসবে। ডক্টর ইউনূস কিন্তু পুরো এই সরকার না। ডক্টর ইউনূস সাহেবের নাম বিক্রি করে আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন। একটা আউট অ্যান্ড আউট স্পষ্ট কথা বলি, এই সরকারের কাজ খাল কাটা না, নদী খনন করা না। রক্তের মধ্য দিয়ে আইসা আগামী 10, 20, 30 বছরও যদি নদী খনন করা না হয় বাংলাদেশ মরে যাবে না। খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না। বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে। এই সরকারের শাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে শাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হইছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না? যাত্রাবাড়িতে 80 জনের অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে, হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে। তাদেরকে কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না? অতি দ্রুত শাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে। আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে। ফৌজদারি দণ্ডবিধির 132 নম্বর ধারা, এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান, সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসামি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। ভয়াবহ অবস্থা হলো যেই পুলিশের উপরে কেউ আক্রমণ করে নাই জুলাই আন্দোলনে, অতর্কিতভাবে মাথায় গুলি করে বুকে গুলি করে হত্যা করেছে এবং তাকে কেউ একটা লাঠি দিয়েও আক্রমণ করে নাই, তার ছবি আছে, ভিডিও আছে। শহীদ পরিবার আসলে ব্যাখ্যা করেন যেটা আমার প্রশ্নকে উনি টাচই করতে পারেন। তখন আমি ওনাকে প্রথম প্রশ্ন করার সুযোগ পাই এবং আমি ওনাকে একটা প্রশ্ন করি। উনি প্রথমেই যে বলেছিল উনি একটা রিফরমেশন নিয়ে কাজ করবে, যেটা ওনার প্রথম চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তো তখন আমি ওনাকে ওই রিফরমেশন এজেন্ডা থেকে একটা প্রশ্ন করি যে যেখানে উনি ঢাকায় 8 আগস্ট 2024 এসে উনি প্রথমেই বলেছিলেন যে আমার মেইন চ্যালেঞ্জেস হচ্ছে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ করা। তো সেখান থেকে আমি ওনাকে প্রশ্ন করি যেখানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন 6 ঘন্টা সরকারি বোলডোজার দিয়ে ভাঙচুর করা হয়, তখন প্রশাসন কিভাবে নীরব ছিল এবং এই নীরবতার মাধ্যমে উনি একটা ডিভাইডেড সৃষ্টি করছিল, মানে একটা ডিভিশন তৈরি করে যে পার্টিকুলার মানুষকে আলাদা করে দেয়। তাহলে ওই পার্টিকুলার মানুষকে আলাদা করে ওদেরকে বাদ দিয়ে উনি কিভাবে রিফরমেশন বা ওই যে উনি ঐক্যবদ্ধ করবে সবাইকে সেটা উনি কিভাবে করবে, এবং উনি কি শুধুমাত্র ওই পার্টিকুলার মানুষদেরকে বাদ দিয়ে বাকি অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছেন? এরকম একটা প্রশ্ন করি যে প্রশ্নটা উনি আসলে বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। জিএম কাদেরের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য, ডাকাতি করার। গণ অভ্যুত্থানের পরে আজকে 10 মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা, তার টাকা পয়সা ছিনতাই নেওয়ার যে একটা অপচেষ্টা, এইটাকে সভ্যতা এবং বর্বরতা বলে? সভ্যতা বলে না বর্বরতা এটা বলেন? এটা কি উচিত নাকি? আমার ডক্টর ইউনূস কি ভালো সংস্কার করবে এটা আমরা জানি, এটা আমরা দেখলাম। তো মোটামুটি দেখা হলো না, সচিবালয়ে কিছু সমন্বয়কে বসায় দিয়ে সচিবালয়কে বাজার বানায় দিল। বিদেশি লোকগুলো বোঝে না, জানে না বাংলাদেশ সম্পর্কে, সুন্দর সুন্দর ইংরেজিতে বলে, হেউ ইংরেজিতে বলে, যা বুঝি বুঝি, না বুঝি না বুঝি। এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না। দেখবেন যে আমাদেরকে যারা হ্যারাসমেন্ট করতেছে ডক্টর ইউনূসের ছবি আছে এবং তারা গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ফোনে অথবা ওই যে গ্রামীণ এনজিওতে চাকরি করে। খুব ভালো করে খেয়াল করবেন, এই কিস্তি কালেকশন করার লোকগুলোকে আমরা যারা রাজনৈতিক লড়াই সংগ্রাম করি ডক্টর ইউনূসের একটু সমালোচনা করলে ওরা এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। আর ওদের তো লক্ষ লক্ষ লোক, এখন লক্ষ লক্ষ লোক আইসা যদি হ্যারাসমেন্ট করে তাহলে তো এটা মনেই হবে তারেক যা বলে সব মিথ্যা কথা। এখন একটা পোল হচ্ছে, পোলে ভোট পড়ছে 70,000, তাই না? এখন গ্রামীণ ব্যাংকের যদি 1 লাখ মানুষ আসে ভোট দেওয়া শুরু করে দেয় তাহলে তো ওইখানে আমি জীবনেও জিতবো না। কিন্তু সারা বাংলাদেশে 18 কোটি মানুষের প্রেক্ষাপট তো এক জিনিস না। ভোটে কেন ডক্টর ইউনূস ফেসবুকে জিততেছে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা? গ্রামীণের কিস্তির লোকগুলো যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে, যে ডক্টর ইউনূসকে জেতাতে হবে আমাদের বিরুদ্ধে। এই তো তো দেখা যাবে ফেসবুক দিয়ে কতটুকু বিজয় হয়। ওই মব আর সৃষ্টি হতে দেবো না আমরা, ঠিক আছে? মব সৃষ্টি করতে হলে সকল দল মিলে আমরা প্রতিহত করব। মব দিয়ে বাংলাদেশে আর শাসন চলবে না। মবের শাসন আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং ডক্টর ইউনূস স্যারকে বলছি আপনি জাপানে গিয়ে